আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের ৬১ বছরে পদার্পণ। চ্যানেল আই প্রাঙ্গণে মিলনমেলা সহ বর্ণিল আয়োজন। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প সমন্বিত উদ্যোগে চামড়া খাত বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে আছেন মোশাহিদ রনি। সবশেষ অবস্থা জানতে তার কাছে যাচ্ছি। রনি, সচিবালয়ে আগুনের ঘটনার আপডেট কি তথ্য আছে বাসার আপনার কাছে? আমরা একটুখানি আগে স্বরাষ্ট্র সচিব মহোদয় ব্রিফ করেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এই আগুন ৮টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে এবং এখানে ৬ তলায় আগুনের সূত্রপাত ছিল। আমরা যেমনটি জানতে পেরেছি যে সেই আগুন আর নিচের দিকে নামেনি, উপরের দিকে উঠেছে এবং সেখান থেকে আস্তে আস্তে ৬, ৭, ৮ তলাতে এই আগুন লেগেছে। আমরা এই ভবনগুলোতে এলজিআরডি মন্ত্রণালয়, সড়ক মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়গুলো আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব সেই দায়িত্ব এই কমিটি গঠন করছেন এবং এই কমিটি তদন্ত করে মূল কারণটি বের করবে যে কিসের কারণে এই আগুনের সূত্রপাত। আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে একটি সড়ক দুর্ঘটনায় একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গিয়েছেন। উনি পানির পাইপ সংযোগ দিতে গিয়ে সেখান থেকে একটি ট্রাক এসে সচিবালয়ের সামনের রাস্তায় তাকে আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেন। আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই সকাল থেকে কিন্তু সচিবালয়ের গেট বন্ধ, কোনো কর্মকর্তা কর্মচারীকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। আরেকটি সিগনিফিক্যান্ট একটি তথ্য, সেটি হচ্ছে এখান থেকে ১ মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছিল, যে আদেশটি হচ্ছে যে বিকাল ৫টার পরে সচিবালয় আর কাউকে থাকতে নিষেধ করা হয়েছিল। সকল কর্মকর্তা কর্মচারীকে ৫টার পরে এখান থেকে ১ মাস আগে যে আদেশটি দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেখানে বলা হয়েছিল যে ৫টার পরে সকল কর্মকর্তা কর্মচারীকে সচিবালয় ত্যাগ করতে হবে এবং যদি কেউ সচিবালয় থাকে তবে তাকে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে থাকতে হবে। এটি কিন্তু এই ধরনের একটি সতর্কতা ১ মাস আগে দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা আরেকটু বলি যে সচিবালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকে এখানে ভিড় করে অবস্থান করছেন। তারা অফিসে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত তারা ঢুকতে পারেননি। কখন ঢুকতে পারবেন সেটিও তারা জানেন না। আমরা যদি একটু কথা বলি, আপনারা কি এখানে চাকরি করেন? জি। হ্যাঁ, কী অবস্থা বলেন তো, কি কখন এসেছেন? আমি আসছি ৯টার সময়। কী অবস্থা জানতে পেরেছেন? শুনতে পারছি যে ৭ তলায় ৮ তলায় আগুন লাগছে, ওখানে অর্থ বিভাগ ছিল। আর আপনাদের সচিবালয়ের ভেতরে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না, আমি এটা জানি না এই অবস্থা। এবং আমরা উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছি, এই বিষয়টি তারা পরে বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। বাশার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন রফিকুল বাশার।
এছাড়াও সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত 1:52 সচিবালয়ের ওই ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সচিবালয়ের এই ভবন অর্থ মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 7 নং ভবনে গভীর রাতে আগুন লাগার পর দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। এ সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, সচিবালয়ের 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহনুজ্জামান নয়ন মারা গেছেন। আমরা আশা করছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ডিটেইলস বলতে পারবো, বাট আমাদের যেহেতু এটা রাতের বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাকে একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনাকে বলেছি, যত কম সংখ্যক রুম নষ্ট হয় এবং আগুনটা যেন নিচের দিকে আসতে না পারে। 6 তলা থেকে ধরেছে, 6-এর নিচে যেন আসতে না পারে। কয় তলা বেশি ক্ষতি হয়েছে? আমাদের ধারণা এখন পর্যন্ত 7-8 সম্ভবত 9ও হবে, বাট আমরা এখনো তো কমপ্লিট করি নাই, করলে আপনাদেরকে ফাইনালি বলতে পারবো। আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটারদের সহায়তা করেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএনের সদস্যরা। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সচিবালয়ে নিরাপত্তা জোরদার ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। বিপন্ন মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার উপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। একই সাথে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আলিমার রাজির রিপোর্ট। নিরলস কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। এক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023 পেয়েছেন তিনি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। নদী যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমার দরকার রিভার বেসড এবং নদীভিত্তিক এবং নদীর প্রতি রেসপন্সিবল ম্যান পাওয়ার তৈরি করা। এই ম্যান পাওয়ার তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। এক যুগেরও বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদের নতুন সংযোজন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব, যেটা আমরা শুরু করেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া যেই গান অথবা নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, সেগুলোকে ফিরিয়ে আনা এবং সেগুলোকে তুলে ধরা, যার ব্র্যান্ড নেম হয়েছে পিওজে মিউজিক। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগ দুটোই হয়েছে আমাদের এই 53 বছরে। আমরা এখনও আমাদের প্রকৃতি পরিবেশকে যেখানে রাখার কথা ছিল, আমাদের বাংলাদেশটা যেখানে আসার কথা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা যেন একটা ভালো বাংলাদেশ গড়তে পারি এবং বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন আমাদের সবার থাকে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। Mukid Majumdar Babu, your work is so impressive. I really enjoyed watching your video and seeing how you actually promote conservation through so many ways, including learning from the experiences of other countries who are doing the work well. জাতীয় প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন নীতি নির্ধারকরা। হালদাতে ডলফিনের কী কী থ্রেট আছে এবং সেটি কিভাবে
সংরক্ষণ করা যায় এই কার্যক্রমের অংশ হিসাবে একজন প্রকৃতিপ্রেমিক হিসাবে, একজন হালদার গবেষক হিসাবে, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজির সম্মানিত প্রফেসর হিসাবে মঞ্জুল কিবরিয়াকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম। পানি দূষণ থেকে শুরু করে সব বিষয় নিয়ে আমরা কিন্তু কনসার্ন থাকি, কিন্তু এই কনসার্নের জায়গাটিতে পোশাকের যে দায়িত্ব আছে তার সাথে যদি সচেতনতার জায়গাটি একটু উন্নত হয়, অর্থাৎ আমরা যদি আরেকটু সচেতন হই এবং সেই সচেতনতার বার্তাটি যদি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু এর গুরুত্ব এবং মাত্রা অনেকাংশে বেড়ে যায়। মুকিত মজুমদার ভাইয়ের সম্পর্কে দুই একটা কথা বলি। ওনার যে কাজটা সেটাও খুব ফোকাসড। উনি বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ এগুলোর বিভিন্ন বিষয় চুম্বকভাবে তুলে এনে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেন। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা তাদের কাছে মানুষ খুন এগুলো যত গুরুত্ব পায়, নদী খুন, বন্যপ্রাণী খুন এগুলো অত গুরুত্ব পায় না। আগে মেগা প্রকল্প নিয়ে কথা বলবো, আগে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তারপরে এতটুকুর একটা সবুজের কথা বলবো বা একটা বন্যপ্রাণীর কথা বলবো বা আমাদের আশেপাশের কুকুর আর বেড়ালের কথা বলবো। প্রকৃতি ও জীবনের কাজটা আসলে ওই ধারণার থেকে আমাদেরকে সরিয়ে এনেছে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন পা রাখল ৬১ বছরে। বিটিভির জন্মদিনটি প্রতিবারের মতো এবারও উদযাপন করেছে চ্যানেল আই। চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে বিটিভির একসময়ের শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। বিটিভির হারিয়ে ফেলা স্বর্ণযুগ আবার ফিরবে বলে প্রত্যাশার কথা জানান অতিথিরা। লায়লা নওশিনের রিপোর্ট। দীর্ঘ ৬০ বছর ধরে দেশ, মাটি ও মানুষের কথা বলা দেশের প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে প্রতিবারের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠান। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের সকালে বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের সুসজ্জিত প্রাঙ্গণ থেকে শুরুতেই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির পরিচালনা মণ্ডলীর সদস্যরা। টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের সবার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে অনেক আনন্দের। চ্যানেল আইয়ের তো বটেই, কারণ আমাদের জন্মই হয়েছিল বাংলাদেশ টেলিভিশন থেকে। সেই হিসেব করে আমরা প্রায় গত 12 বছর তো হলো বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশনের জন্মদিনে করে থাকি। বিটিভিতে যদি আমরা কাজ না করতাম, আমরা আজকে কিন্তু চ্যানেল আইকে এই জায়গায় আনতে পারতাম না। এবং আমাদের যদি বলি যে মূল শিক্ষা, সেটা কিন্তু বিটিভির থেকে হবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী। ৬০ পেরিয়ে ৬১তে পা দেয়া বিটিভির জন্মদিন উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিটিভির মাধ্যমে গণমাধ্যমে হাতেখড়ি হওয়া বিশিষ্টজনেরা। ছিল ভার্চুয়াল শুভেচ্ছা বাণীও। যেহেতু পূর্ব পাকিস্তান সব জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু বঞ্চিত ছিল, তো তারা ঠিক করলো যে টেলিভিশনটা প্রথমে পূর্ব পাকিস্তানেই হবে। কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করে টিভি দেখতাম এবং আমার মা সবাইকে খাওয়াতেন এবং আদর করে টিভি দেখাতেন। এটার সাথে আমার একদম তারুণ্য থেকে বিভিন্ন সময়ের যে যোগটা আছে সেই যোগটার সাথে মিলে গিয়েছিল বলে সেখানে আমি একদম লম্বা সময় ছিলাম। আপনাদের যে স্কোপ আছে বিটিভির, এটা কারোরই নাই। আপনারা আবার জনগণের টেলিভিশন হন। আমি দেশে আবার এসেছি এবং আবার একটু নতুন অনুষ্ঠান করার চেষ্টা করছি, যার জন্য ৩৭ বছর ধরে আমি চেষ্টা করছিলাম। আমার কাছে অদ্ভুত লাগলো যে কি যন্ত্র আসলো আমাদের দেশে। পরে জানলাম এটা টেলিভিশন এবং সেখানে প্রচুর বেগার খাটলাম, পরিশ্রম করলাম এবং এখনো পরিশ্রম করি। আমি যেহেতু বিটিভিতে গড়ে উঠেছি, বিটিভি আমাকে লালন করেছে, বিটিভি আমাকে এখনো মানুষের কাছে পরিচিতি রেখেছে। অনুষ্ঠানে প্রথম টেলিভিশন দেখার স্মৃতিকথা সহ এক সময়ের বিস্ময়কর বোকা বাক্স নিয়ে নানা কথা উঠে আসে বিশিষ্টজনদের মুখ থেকে। ৭১-এর পরপর ৭২-এ ডিআইটি ভবনের টেলিভিশন, তখনই আমার অডিশন এবং প্রথম প্রোগ্রাম।
প্রথম দিনই আমি লাস্টে গাইলাম আজি ভাল করিয়া বাজান রে দোতরা, বাস এটাই আমার রুটিন হয়ে গেল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। আয়োজন শেষে বাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই এর পর্দায়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ ও সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাওয়ার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্ট। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এই খাতের অগ্রযাত্রা নিশ্চিতে দরকার চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণে কাজ করছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। পরিবেশ দূষণ রোধ করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশলের মাধ্যমে পরিবেশগত মানদণ্ড এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। লক্ষ্যমাত্রা অর্জনে যুক্ত করা হচ্ছে মালিক, শ্রমিক সহ সকল অংশীজনদের। বাংলাদেশে পরিবেশ বান্ধব ও লাভজনক চামড়া খাত বিনির্মাণে প্রকল্প পরিচালনা করছে ইউরোপীয় ইউনিয়ন, সলিডার সুইস, ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ ৮টি সংগঠন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশেই। বড় শহরগুলো থেকে জেলা উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন, শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনই সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এ তাগিদ থেকেই মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ছাদটি যেন একটি ফলের বাগান। মুন্সিগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডক্টর শফিকুর রহমান ছাদ কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে। আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে, একটু সুযোগ হবে, আমি একটু এই কৃষির সাথে জড়িত হব। এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয়। সেই সময়ই আমি এই ছাদটাকে পুরোটা টাইলস করে দেয় যাতে এখানে ওয়াটার লিকিং না হয়। এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাঁটি, যে সবুজ অংশটা। হ্যাঁ, হাঁটাহাঁটি করব, এটা শরীর ভালো থাকবে। ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম মৌসুমি ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে। ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মেটাবার জন্য। পরবর্তীতে দেখলাম আমার ছাদটা তো বেশ বড়, আমি আরো বড় কিছু করি না কেন। তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করলাম। পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম, কিন্তু আমার শাকসবজি আমি ছেড়ে দিইনি। বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার ম্যাডাম। এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয়। শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয়, শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা। মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনার জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দারা অল্প জমিতে অধিক ফলন হওয়া শাকসবজি ও ফল চাষ করে সফল হয়েছেন। 12 মাস ফলমূল ও শাকসবজি উৎপাদন কৃষকের আর্থসামাজিক উন্নয়নেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এবারে প্রকৃতি সংবাদ। আকস্মিক বন্যা ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে নোয়াখালীতে গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এমন উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের 61 বছরে পদার্পণ। চ্যানেল আই প্রাঙ্গণে মিলন মেলা সহ বর্ণিল আয়োজন। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে দেশের চামড়া শিল্প। সমন্বিত উদ্যোগে চামড়া খাত বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।